হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল সাকসেস। আশা করি সবাই ভালো আছো। তোমরা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। মডেল সেট কোয়েশ্চেন তোমাদেরকে দুটো দেওয়া হয়েছে। বাই দিস টাইম তোমরা কমেন্ট করছো যে যদি উত্তরের পিডিএফ করে দেওয়া হয় তাহলে কেউ কেউ বলছে খুব সুবিধে হয়। প্রকৃতপক্ষে সেই কাজটা করা আমার পক্ষে একটু বেশি টাফ হয়ে যাচ্ছে অন্য কারণে। আইডিও আর মিসেলিনিয়াসের কিছু ইন্টারভিউয়ের কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত থাকার জন্য। তবুও তোমাদের অনুরোধ রক্ষার্থেই আমি কিছুটা কাজ করেছি। সেটা হচ্ছে যে মডেল সেট কোয়েশ্চেন যেটা 2 নম্বর দেওয়া হয়েছিল তার এসে টাইপের যে পার্টটা, অর্থাৎ গ্রুপ এতে যে 5টা প্রশ্ন ছিল তাতে 3টে করে প্রশ্নের উত্তর করতে বলা হচ্ছে ঠিকই, কিন্তু ওই 5টা প্রশ্নের উত্তর আমি মোটামুটি একটা দাঁড় করিয়ে দিয়েছি। একটা আইডিয়া ওখান থেকে পেয়ে যাবে। ওখানে বি গ্রুপের যে প্রশ্নগুলো তার উত্তর কিন্তু আমি এখন করিনি। বি গ্রুপের উত্তর খুব সংক্ষিপ্ত উত্তর, ওগুলো তোমরা ইচ্ছে করলেই খুঁজে পাবে। এখন তো গুগল সার্চ করে লোকে সব কিছুই বের করে নিচ্ছে, তোমরা সেই কাজটা করো। আর আমি এদিকে ইন্টারভিউয়ের কাজটা একটু হালকা করতে পারলেই পরে তোমাদেরকে আগে 4টে সেট কোয়েশ্চেন দেবো বলেছিলাম, আজকে আমি 3 নম্বর সেট কোয়েশ্চেন দেবো। আর একটা সেট কোয়েশ্চেন দেবো, দেওয়ার পর যদি আমি সময় করতে পারি তাহলে তোমার একদম 1 নম্বর সেট থেকেই উত্তরগুলো করে দেওয়ার ব্যবস্থা করব। আপাতত আমি পিছিয়ে যেতে পারছি না, 2 নম্বরেরই থেকে শুরু করলাম, এরপর 3 নম্বরেরও উত্তর দেওয়ার চেষ্টা করব, আর 4 নম্বরেরও। তারপরে 1 নম্বরের উত্তরটা তোমরা যতটা যা পারো করে ফেলো। আর গ্রুপ বি তার যে প্রশ্নগুলো সেই উত্তরগুলো আশা করি তোমরা নিজেরাই পেয়ে যাবে। তা সত্ত্বেও যদি না পাওয়া যায় ওটা আমি পরে দেখব। তো আপাতত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি, সেই সেট 2 তার যে উত্তরগুলো, সেই উত্তরগুলো মানে 5টা যে প্রশ্ন আছে তার 1 নম্বর প্রশ্ন যেটা ছিল, এক্সামিন whether rural women in India have been empowered by their active participation in পঞ্চায়েতি সিস্টেম। তোমরা জানো যে 1992 সংবিধানের 73তম এবং 74তম সংবিধান সংশোধন করে 1/3 সিট রিজার্ভ করা হয়েছে। এমনকি পোর্টফোলিও হোল্ডার যারা হবে, চেয়ারম্যান বা চেয়ারপারসন, সেক্ষেত্রেও মহিলাদের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে। তো সেই রিজার্ভেশন যে হয়েছে পঞ্চায়েতি সিস্টেমে, তাতে মহিলারা কতখানি এম্পাওয়ার হয়েছে সেই বিষয়টা নিয়ে বলতে বলা হয়েছে। এটা নিয়ে তোমরা নিজেরাই উত্তর করতে পারবে, তোমরা নিজেরা চোখের সামনে তোমাদের সেই অভিজ্ঞতাও হচ্ছে। তো সেই নিয়ে আমার যেখানে যে লেখাটা আছে তোমরা একটু দেখো, নিজের মতো করে তোমরা করে নেবে। একটা আইডিয়া এখানে দেওয়া আছে, ইংরেজিতেই আছে। আশা করি তোমরা ইংরেজিতেই উত্তর করবে, আর যদি বাংলাতেও উত্তর করো তাতেও অসুবিধে নেই। তোমরা ব্যাপারটাকে বুঝে নেবে। আফটার ইন্ডিপেন্ডেন্স fundamental changes took place for women empowerment and raising the social status of women in India. এটা স্বাধীনতার পরই হয়েছে, একটা মৌলিক পরিবর্তন হয়ে গেছে মহিলাদেরকে ক্ষমতায়নে, মহিলাদের ক্ষমতায়নের জন্য বা মহিলা সশক্তিকরণের জন্য এবং তাদের সামাজিক মান মর্যাদা এগুলোকে উন্নত করার জন্য বেশ মৌলিক পরিবর্তন ঘটেছে। সেটা কিভাবে ঘটেছে? দ্য 73rd and 74th অ্যামেন্ডমেন্ট 1992, এটা অ্যামেন্ডমেন্ট মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা আগেই বললাম, brought a tremendous change in the participation of women in political system. According to these amendments, এই দুটো অ্যামেন্ডমেন্ট হয়েছে 73 আর 74, women are given 1/3 reservation in panchayat election, আগেই বলেছি। This grassroots level of democracy increased the awareness among women to participate in government decision making process. এইটা হচ্ছে মূল জায়গা, যে পঞ্চায়েতে যাওয়াটাই শুধু নয়, ত্রিস্তরীয় পঞ্চায়েত সিস্টেম যেটা 73 এবং 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে দেওয়া হয়েছে মহিলাদেরকে, সেখানে শুধু রিজার্ভেশনই নয়, তাদেরকে কোন জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে, ডিসিশন মেকিং প্রসেসেস। তোমরা যদি এই পঞ্চায়েত সিস্টেমটাকে দেখে থাকো,
যখন প্রথম এটা কার্যকর হয়েছিল তখন দেখা গিয়েছে যে মহিলাদের সঙ্গে, যারা মহিলা নির্বাচিত হয়েছেন তাদের সঙ্গে তাদের হাজবেন্ডরা অফিসে যেতেন এবং তারা ডিসিশন মেকিং এ সাহায্য করতেন। পরবর্তীকালে একটা নির্বাচন পার হয়ে যাওয়ার পর সেকেন্ড টাইম যখন হচ্ছে তখন দেখা গেছে সেই মহিলাদের স্বামীদের যাতায়াতটা কিন্তু অনেক কমে গেছে, মহিলারা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো শিশুদের পক্ষে উপযোগী হবে, যে বিষয়গুলো মহিলাদের পক্ষে উপযোগী হবে, সেই সমস্ত বিষয় কিন্তু গুরুত্ব পাচ্ছে ডিসিশন মেকিং এ। যার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে this grassroots level of democracy increased awareness among women to participate in government decision making process. Government decision making process তার কারণ এই যে সিস্টেমটা 3 টায়ার পঞ্চায়েত সিস্টেমে গ্রাসরুটে যে ডিসিশনটা নেওয়া হচ্ছে সেটা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ হয়ে স্টেট লেভেল পর্যন্ত চলে যাচ্ছে, যার ফলে এখানে একদম পঞ্চায়েত স্তরে যে সিদ্ধান্ত সেটা কিন্তু একদম রাজ্য স্তর পর্যন্ত চলে যাচ্ছে, এর সুদূর প্রসারী একটা প্রভাব। যার জন্য এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে participation in government decision making process. Active participation in Panchayati Raj system makes rural women to think about their rights, to change their social status. Now they are not only for voting purpose but also get their political decision making processes. As of now, women constitute the half of the population in India. Therefore, their participation is the requirement of the day. এটা সময় উপযোগী হয়েছে, এটা প্রয়োজন ছিল। ইন ডিসিশন মেকিং প্রসেস দেয়ার ইজ আ রিকোয়ারমেন্ট অফ বটম আপ অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচ আগে কি হতো, মানে আপ থেকে বটমে আসতো, কিন্তু এখন কি হচ্ছে বটম থেকে আপে যাচ্ছে, উল্টে গেছে ব্যাপারটা। Therefore, in grassroots level, there must be participation by all the classes of people in the society. When policies are made for women, the involvement of women in decision-making process should be included. Then the efficiency in the policy would increase. This 73rd and 74th Amendment Act 1992, by giving reservation to women in Panchayati Raj system, has empowered the rural women were the one far away from the development work. Now they know what role should be played by them in political system. Once political status is improved, it makes them economically empowered, consequently increasing social status. যখনই তারা রাজনৈতিকভাবে ইমপ্রুভড হচ্ছে, তাদের স্ট্যাটাসটা ইমপ্রুভড হয়ে যাচ্ছে, তখন তারা ইকোনমিক্যালি কিন্তু এম্পাওয়ার্ড হচ্ছে এবং যার ফলে সোশ্যাল স্ট্যাটাসটা বাড়ছে। মানে পলিটিক্যালি তার দিকে যে পাওয়ারটা দেওয়া হয়েছে সেখান থেকে তারা ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড হচ্ছে, তার ফলস্বরূপ সোশ্যাল স্ট্যাটাসটাও ইনক্রিজ করছে। দিস হেল্পস টু রিমুভ দ্য সোশ্যাল ইভিলস লাইক চাইল্ড ম্যারেজ, ইলিটারেসি এটসেট্রা। এর মাধ্যমেই কিন্তু এই যে শিশু বিবাহ বা বাল্য বিবাহ যেটা এবং নিরক্ষরতা মেয়েদের মধ্যে যেটা বেশি থাকতো, এইগুলো কিন্তু দূরীকরণ করা সম্ভব। Therefore, the participation of women in Panchayati Raj system has empowered them to a great extent. এটা ছিল এর উত্তর। এখান থেকে কনসেপ্টটা নিয়ে তোমরা আইডিয়া করে লিখতে পারবে। পরের প্রশ্ন ছিল ডিক্লাইন ইন সেক্স রেশিও ইন ইন্ডিয়া ইজ অ্যান অ্যালার্মিং সাইন ফর ইন্ডিয়াস ফিউচার সোশ্যাল ডেভেলপমেন্ট। প্রকৃতপক্ষে এই যে ডিক্লাইন ইন সেক্স রেশিও, এটা শুধুমাত্র ইন্ডিয়ার প্রবলেম না, এটা আমাদের চীনের মতো জনবহুল দেশেও এই একই ধরনের প্রবলেম আছে। তো আমাদের ক্ষেত্রে এটা ভবিষ্যতে যে কি ধরনের একটা সামাজিক সমস্যার সৃষ্টি করতে পারে সেই নিয়ে উত্তরটা আলোচনা করতে বলেছে। এখানে উত্তরে যেটুকু বলা আছে একটু দেখে নাও। সেক্স রেশিও ইন্ডিকেটস নাম্বার অফ ফিমেলস পার 1000 মেলস। 1000 পুরুষে মহিলার সংখ্যা কতটা, সেটাই হচ্ছে সেক্স রেশিও। ইট ইজ অ্যান ইন্ডিকেটর অফ দ্য সেন্সাস স্ট্যাটাস অফ ওমেন। জেনারেলি লোয়ার সেক্স রেশিও রিপ্রেজেন্টস সাপ্রেসড লেভেল অফ ওমেন। এই প্রশ্নের উত্তরের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ এটা যে যদি সেক্স রেশিওতে মহিলাদের সেক্স রেশিওটা লোয়ার থাকে, এবং লোয়ার বরাবরই এটা আছে, যদি এটা দেখা যায় তাহলে কিন্তু তা কিসের প্রতিনিধিত্ব করছে, সাপ্রেসড লেভেল অফ ওমেন, তার মানে মেয়েদেরকে দমিয়ে রাখা হচ্ছে। ইন্ডিয়া হ্যাজ 940 ফিমেলস পার 1000 মেলস অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। আমাদের 2021-এর রিপোর্ট
পরে বেরোবে, 22 সাল নাগাদ বেরোবে। জুভেনাইল সেক্স রেশিও 0 to 6 years এটা ড্রপ ফ্রম 9.45 of 91 to সেন্সাস 927, অর্থাৎ 91 যেখানে 945 ছিল, 0 to 6 years চাইল্ড রেশিও যেটা, সেটা 927 হয়ে গেছে 2001-এ। আর 2011-তে কি হয়েছে, 919 হয়েছে। ইট ফার্দার ডিক্লাইন টু 919, তার মানে এটা একটা খারাপ টেন্ডেন্সি। দিস উইল শো ফিউচার ডিক্লাইন অ্যাজ ওয়েল। ইট কজেস ইমব্যালেন্স ইন সোশ্যাল স্ট্রাকচার। বুঝতেই পারছো, সামাজিক যে আমাদের স্ট্রাকচার বা গঠন, তাতে একটা ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে। ফর এক্সাম্পল, দ্য ডিক্লাইন নাম্বার অফ ফিমেলস মিনস আ লেস নাম্বার অফ ম্যারেজ। মহিলাদের সংখ্যা কমে যাওয়া মানেই হচ্ছে বিয়ে কমে যাবে। ইট উইল অলসো বি রেসপন্সিবল ফর ক্রাইমস লাইক রেপ এটসেট্রা, মানে কিছু সামাজিক অপরাধ যেগুলো রেপ বা এই ধরনের কাজকর্ম আরো বেশি বেড়ে যাচ্ছে। মেনি রিজনস প্লে রোল ফর ডিক্লাইনিং সেক্স রেশিও, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রমিনেন্ট অফ দেম আর ক্লাস অ্যান্ড কাস্ট ট্র্যাডিশন। কিছু কিছু মানে সম্প্রদায় রয়েছে, কিছু কিছু শ্রেণী রয়েছে যাদের মধ্যে এরকম প্রথা রয়েছে, কম বয়সে বিয়ে দেওয়া, ডাউরির ব্যাপার আছে, ডাউরির পরের দিকে এখন মেয়েকে দেখতে ভালো আছে, এখন যদি বিয়ে দিয়ে দেওয়া যায় এখন সমস্যা কম, পরের দিকে যত বয়স বেড়ে যাবে আরো বেশি পণ লাগবে ইত্যাদি, নানা রকম ভাবনা চিন্তা বিভিন্ন কাস্ট এবং ক্লাসের মধ্যে এইসব রয়েছে। অ্যান্ড সোশ্যাল বার্ডেন, সামাজিক বোঝা এখনো কোনো কোনো সম্প্রদায়ের মধ্যে এই ভাবনা চিন্তা কাজ করছে। গভর্নমেন্ট ইজ টেকিং মেজার্স টু রিডিউস দ্য জেন্ডার গ্যাপ অফ পপুলেশন। গভর্নমেন্ট এই নিয়ে অনেক চেষ্টাই করছে। এডুকেশন টু গার্ল চাইল্ড অ্যান্ড প্রিভেনশন অফ ফিমেল ফিটিসাইড, though being implemented, it is yet to come to satisfactory level. Declining sex ratio has socio-cultural effects in long consequences. To prevent them, awareness is required to be spread among people. এখানে তোমরা ওই যে কন্যাশ্রী বা রূপশ্রী এই সমস্ত স্কিমগুলো এগুলো উল্লেখ করতে পারো, কারণ এর মধ্য দিয়ে মেয়েদের বিয়ের বয়স বাড়ানো বা চাইল্ড ম্যারেজ বন্ধ করার এই ব্যাপারটাও আছে। নেক্সট কোয়েশ্চেন ছিল ডিসকাস দ্য এক্সটেন্ট, causes and implication of increased consumption of unhealthy foods among the Indians. তোমরা জানো প্রত্যেক বাড়িতেই এই ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে, কনজাম্পশন অফ আনহেলদি ফুডস, যেগুলো আমাদের নিউট্রিশাস ফুড দরকার আছে আমাদের শরীরের বাড় বৃদ্ধির জন্য, শরীরের সার্বিক বিকাশের জন্য, এবং শরীরের বিকাশ হলে মানসিক বিকাশও ঘটবে, কিন্তু তার জায়গায় আমাদের খাদ্যাভ্যাস পাল্টে গেছে, এবং সেই পাল্টে যাওয়াটার কারণটা কি বা তার ব্যাপ্তিটা কতখানি এবং সেটা কতখানি আমাদের ক্ষতি করছে সেই নিয়েই প্রশ্নটা। Increased consumption of unhealthy foods compounded with increased prevalence of overweight in middle to low income groups of Indians has serious implication in terms of public health outcomes, risk factors, economic growth and international nutrition policy. উল্টোপাল্টা খেয়ে শরীরের ওজন বাড়িয়ে সমস্যাটা শুধুমাত্র যে তার ব্যক্তির সমস্যা হচ্ছে তা কিন্তু নয়, প্রবলেমটা ইন্ডিভিজুয়ালি লিমিটেড থাকছে না, এর একটা সার্বিক এবং সোশ্যাল সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তার কারণ সমাজের মধ্যে যে মানুষগুলো বাস করছে তাদের যদি এই ধরনের রিস্ক ফ্যাক্টর হয়ে যায়, সেটা তো আমাদের হেলথ আউটকাম, আমাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য গভর্নমেন্টকে ব্যবস্থা করতে হচ্ছে। পরিকাঠামো, স্বাস্থ্যের পরিকাঠামো এখনো আমাদের ডেভেলপড হয়নি। এই অবস্থায় যদি এদের সংখ্যা বাড়তে থাকে, কোলেস্টেরল বাড়বে, প্রেসার বাড়বে, তাহলে হেলথের যে সমস্যাগুলো তার সঙ্গে রিস্ক ফ্যাক্টরগুলো আসছে, ইকোনমিক গ্রোথের ক্ষেত্রেও একটা সমস্যা ফেলবে। ব্যক্তির লাইফে যদি তার দেখা যায় ইনকামের বেশিরভাগ জিনিসটা তার এই অসুখের পিছনে খরচ হয়, গভর্নমেন্টেরও যদি হয় যে ডেভেলপমেন্টের অন্যান্য কাজ করব কি করে, ফ্রিতে হেলথ সার্ভিস দিতে গেলে তাকে স্বাস্থ্য পরিকাঠামো অনেক উন্নত করতে হবে, সেটা করতে গেলে ইকোনমিক গ্রোথ আমাদের হবে কি করে, এটা ইন্টারন্যাশনাল নিউট্রিশন পলিসিরও বিরুদ্ধে চলে যাচ্ছে। Extent, as developing societies like India industrialize and urbanize and standard of living continue to rise, weight gain and obesity are beginning to pose a growing threat to the health of the citizens. ইন্ডিয়ার মতো যে উন্নয়নশীল দেশগুলো, সেখানে যখন শিল্পায়ন ঘটছে, শহরীকরণ ঘটছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ছে, এগুলো বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ওজন এবং ওবেসিটি, স্থূলতা, এগুলো বেড়েই যাচ্ছে।
এটা আমরা কিন্তু সবাই দেখতেই পাচ্ছি। রিপিটেড এপিসোডস অফ ম্যালনিউট্রিশন followed by nutritional rehabilitation are known to alter body composition and increase the risk of obesity. এই যে স্থূলতা তৈরি হচ্ছে এগুলো কিন্তু আমাদের সব ম্যালনিউট্রিশনের ফল। রিপিটেডলি আমরা একই কাজ করে যাচ্ছি। Food balance data from the Food and Agriculture Organization FAO show that the change in energy intake in Asian countries has been small, but there have been large changes in consumption of animal products. Animal product খেতে আমরা বেশি অভ্যস্ত হয়ে পড়েছি। The increase in the intake of protein fat is due to increase in the consumption of milk and milk products and increase in the intake of animal products. এই খাবারগুলো রান্না করা এবং মুখরোচকভাবে তৈরি করা যেহেতু খুব সহজ, এই খাবারগুলো আজকের দিনে ইউটিউব দেখে দেখে ছেলেমেয়েরাও এইসব শিখছে এবং দেখা যাচ্ছে প্রায় সবাই রাঁধুনি হচ্ছে। সবাই রাঁধুনি হলে ক্ষতি নেই, কিন্তু সেটা যদি একটু নিউট্রিশাস হতো, একটু ব্যালেন্সড হতো তাহলে ভালো হতো, কিন্তু সেটা হচ্ছে না, এটাই পরিতাপের। অন দ্য আদার হ্যান্ড, কনজামশন অফ পালসেস অ্যান্ড লেগুমস হ্যাড ফলেন ড্রাস্টিক্যালি ইন ইন্ডিয়া। আমরা ডাল এবং দানা শস্যের খাবার এইগুলোকে কিন্তু অনেকটা কমিয়ে ফেলেছি। কারণটা কি? ইন ইন্ডিয়া দ্য ফোর্সেস অফ ইন্টারনাল মাইগ্রেশন অ্যান্ড আরবানাইজেশন, দ্য চেঞ্জেস ইন ফুড কনজামশন প্যাটার্নস অ্যান্ড লো ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্যাটার্নস আর দ্য কজেস অফ অ্যান এপিডেমিক অফ ওবেসিটি অ্যান্ড আদার এনসিডি। এনসিডি মানে কি? নন কমিউনিকেবল ডিজিজেস। তো এইগুলোর পিছনে কারণগুলো হচ্ছে একটা ইন্টারনাল মাইগ্রেশন, আমাদের মানুষজন এক স্থান থেকে অন্য স্থানে কর্মের সন্ধানে, যেটা আগের দিন বলছিলাম যে পুশ পুল ফ্যাক্টর গুলো কাজ করছে। তো সেই পুশ পুল ফ্যাক্টরে আমাদের যে মাইগ্রেশন হচ্ছে, আরবানাইজেশন হচ্ছে, আধুনিকীকরণ হচ্ছে শহরের, সেই সবের কারণে মানুষজন ওখানে গিয়ে নতুন নতুন জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়ছে। দেয়ার ইজ অলসো আ ডিক্রিজ ইন দ্য এনার্জি এক্সপেন্ডিচার ইন অকুপেশনাল অ্যাক্টিভিটিস, ইনক্রিজড আরবানাইজেশন, ইউনিভার্সাল ইউজ অফ মোটর কার্স, মেকানাইজেশন অফ মোস্ট manual jobs outside the occupational sphere and increasing leisure time have aggravated this trend in India. কায়িক শ্রমের সঙ্গে যে সমস্ত মানুষজন যুক্ত ছিল তারা হচ্ছে আজকাল কায়িক শ্রমকে এড়িয়ে অন্যান্য নানা রকম কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং কর্মস্থানে যাওয়ার জন্য আগে যে মানুষজন হাঁটাচলা করতো এখন হাঁটাচলা বাদ দিয়ে কেউ টোটো চড়ছে, কেউ রিক্সায় চড়ছে, বাসে তো চড়ছেই বা অন্যান্য রেলগাড়িতে চড়ছে, কিন্তু তার আগে যে কানেক্টিং রোডে যেটুকু হাঁটলে হতো 5-7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হাঁটলে হতো, সেই পথটাও আর হাঁটাচলা নেই, যার জন্য আমরা একটু লাক্সারিয়াস লাইফে অভ্যস্ত হয়ে পড়েছি। ইমপ্লিকেশন, তার ফলটা কি হচ্ছে? দেয়ার ইজ এ লার্জ ইনক্রিজ in the communicable diseases in the developing countries, especially the countries under transition like India. Approximately 40% of the deaths in the developing countries takes place due to NCDs. এটা খুবই মারাত্মক ব্যাপার। তারপরে কোশ্চেন ছিল হাউ ডাজ প্যাট্রিয়ার্কি ইম্প্যাক্ট দ্য পজিশন অফ মিডল ক্লাস ওয়ার্কিং উমেন ইন ইন্ডিয়া। পিতৃতান্ত্রিক সমাজে আমাদের মধ্যবিত্ত পরিবারের যে মেয়েরা বা মহিলারা যারা কর্মক্ষেত্রে যান তারা কিরকম একটা অবস্থার শিকার হচ্ছে বা কিরকম অবস্থায় রয়েছে, তারা কিরকম চাপের মধ্যে রয়েছে, সেই বিষয়টাকে এখানে আলোচনা করতে বলা হয়েছে। প্যাট্রিয়ার্কি রেফার্স টু দ্য ডমিনেন্স ইন সোসাইটি বাই মেল কাউন্টার পার্টস ইনক্লুডিং কনসিডারেবলি দ্য অটোনমি অফ ফিমেলস। মেয়েদের যে স্বাধিকার, সেই স্বাধিকারে হস্তক্ষেপ করাটা পুরুষ সদস্যদের দ্বারা, সেটাই হচ্ছে পিতৃতান্ত্রিকতা। It has hampered the position of the middle class working women in India in contemporary times, owing to prolonged practices of the past and submissiveness of the females. মেয়েরা ইচ্ছে করেও যেমন মাথা নত করে থাকতে অভ্যস্ত হয়ে পড়েছে, আর পুরুষদের শতাব্দীর পর শতাব্দী ধরে তারা যে তাদের কর্তৃত্ব ফলিয়ে এসছে, সেই দুটো অভ্যেস একসঙ্গে চলার ফলে কিন্তু এটা চলছে। Position of the middle class working woman is made to be subordinate to that of males. মধ্যবিত্ত পরিবারে মেয়েদের যে ওয়ার্কিং মহিলাদের যে পজিশন, অবস্থান, সেটা হচ্ছে যে পুরুষের কাছে তাদেরকে সাবঅর্ডিনেট বা নত হয়ে থাকতে হবে। They are provided with low skilled and low paying jobs related to their male counterparts. তাদের পুরুষ
সদস্যরা তারা যে ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে সেই থেকে তার থেকে লো পেইং জব বা লো স্কিল জব তার জন্যই ওদেরকে নিয়োগ করা হয়। ইনফ্যাক্ট ফর দ্য সেম কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়ার্ক women are paid less. Moreover, the domestic works are even considered as being considerable contribution, are not even considered as considerable contribution. Women's job in India is understood as completely attached to their spouses. মেয়েদের কাজগুলো পুরুষদের বা তার স্বামীর কাজের সঙ্গে একদম মানে ধরে নেওয়া হয় যুক্ত থাকে। A woman has to seek transfer or even leave their job if her husband has moved. স্বামী যদি স্থানান্তরিত হয়, বদলি হয়ে যায়, তাহলে দেখা যায় তার স্ত্রীকেও ট্রান্সফার নিতে হয়। Moreover, in times of exigencies, it is females who have to sacrifice their jobs in the name of necessary for family. এমনকি যদি প্রয়োজন হয় পরিবারের স্বার্থে তাদেরকে চাকরি ছাড়তে হয়, সেটা কিন্তু পুরুষকে নয়, মহিলাকেই ছাড়তে হয়। Women are expected to perform dual roles of job as well as household works, with the latter being prominent. মেয়েদেরকে দেখা যায় তারা একই সঙ্গে দুটো কাজ সামলায়, বাইরের জগতের যে কর্মজগতের যে কাজ সেটা করতে হয়, প্লাস বাড়ির কাজ, দুটো কাজই করতে হয়। দেখা যায় বাড়ির কাজটা বেশি করতে হয়, সকালে রান্না বান্না করে বাইরে ডিউটি করতে যাওয়া, আবার ডিউটি সেরে ফিরে এসে বাচ্চা থাকলে বাচ্চাদের যত্ন নেওয়া, আবার রান্না বান্না করা, সবাইকে ঘুম পাড়ানো, সবকিছু আবার সকালে তাড়াতাড়ি উঠে পড়া, যার ফলে হাউস হোল্ড ওয়ার্কটা তার বেশি হয়। দেয়ার আর্নিংস আর কনসিডার্ড জাস্ট অ্যাজ এক্সট্রা ইনকাম for a family. Unfortunately, this happens even if the husband and wife have same designation, same roles and same job profile. এটা আর বলার কিছু নেই যে স্বামী স্ত্রী যদি একই ডেজিগনেশন হয়, একই রকম মাইনে হয়, একই রকম কাজ হয়, তবুও দেখা যাবে যে তাকে বাড়িতে ফিরে এসে বেশি কাজ করতে হচ্ছে। The major problems of working women arise out of the dual responsibilities of the working women's housework and the office work. Another issue arises as the patriarchal society forces the middle class working women to feel that children are not properly looked after. এই অভিযোগ ওঠে যে ছেলে মেয়েদেরকে ঠিকমতো দেখাশোনা করা হচ্ছে না when the mother is working. Patriarchy has definitely been striking a blow for rising women's participation in India, and if continued, it is well slated to create nuisance for human development and gender neutrality. তো 5 নম্বর কোয়েশ্চেন যেটা ছিল ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, যেটা NFHS বলা হয়, displays a very dismal picture of nutrition as regards several indicators for average Indians, highlight the salient aspects of this problem. ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে যেটা টাইম টু টাইম হয়, এ পর্যন্ত 4টে হয়ে 5টা চলছে, তার রিপোর্ট এখনো সব পুরোপুরি বের হয়নি। তোমরা পারলে এই রিপোর্টটাকে একটু আপডেট করে নেবে, গুগল সার্চ করলে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট পাবে। এখানে 0 to 5 ইয়ার্স, এই 5 বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের যে ম্যালনুরিশমেন্ট হয় আর তাদের যে স্টান্টিং গ্রোথ হয়, বা ওই যে আগে যেটা বললাম যে ম্যালনিউট্রিশন বা অপুষ্টির শিকার হয়, তাদের এই ব্যাপারগুলো নিয়ে যে পরিসংখ্যান দেওয়া আছে 2030-এর মধ্যে আমাদের কি পরিস্থিতি হবে, এইগুলো নিয়ে এই বিষয়টা বলা আছে। আমি এখানে ডিটেলসে যাচ্ছি না। Trend data of the NFHS surveys provide strong evidence of declines in sex ratio of the population age 0 to 6 and in the sex ratio at birth. Sex ratios at birth decline with wealth, suggesting that sex selection of birth is more common among wealthier than poorer household. তাহলে তুমি কাকে সচেতন করবে বলো? দেখা যাচ্ছে যে গরিব মানুষ যারা লেখাপড়া জানে তাদের মধ্যে এই জিনিসটা এতখানি নেই, যারা সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, তাদের মধ্যেই দেখা যাচ্ছে যে সেক্স রেশিও এরকম কমে যাচ্ছে। কারণ ভ্রূণ হত্যা বা শিশু ফিমেল যে ভ্রূণ হত্যা, সেগুলো কিন্তু এই শিক্ষিত সচেতন মানুষরাই বেশি করছে। তো এই ছিল আমাদের এই 5টা প্রশ্নের উত্তর। তো সেগুলো মোটামুটি আলোচনা করলাম, তোমরা দেখে নিলে সব এগুলো পেয়ে যাবে। তো এবার আজকে যে আমরা প্রশ্নটা দিচ্ছি, সেই প্রশ্নটা এবার একবার জাস্ট চোখ বুলিয়ে নাও। তোমরা অনেকেই বলছো যে সরকারি স্কিমগুলো নিয়ে একটু আলোচনা করা, সেগুলো নিয়ে তোমরা রবিবারকে রবিবার কারেন্ট অ্যাফেয়ার্সের যে আমার ভিডিওগুলো
থাকছে প্রত্যেক রবিবার কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভিডিওগুলো থাকছে সেই ভিডিওগুলো কিন্তু তোমরা ফলো করবে। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড অনেক কিছু থাকে এবং নেক্সট যে রবিবার সেই রবিবারে এই গভর্নমেন্টের স্কিমগুলো নিয়ে থাকবে এবং রবিবারকে রবিবার এই কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট থাকবে, ওটা তোমরা দেখবে। তো এখানে কোয়েশ্চেনের খুব বেশি পরিবর্তন হয়নি, মডেল সেট যেটা করা হয়েছে, প্রশ্নগুলো ভিন্ন ভিন্ন কিন্তু প্যাটার্ন চেঞ্জ কিছু হয়নি। হোয়াট মেজার্স হ্যাজ গভর্নমেন্ট টেকেন সো ফার টু মেক ওমেন ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সেলফ রিলায়েন্ট। দেখো, ওমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপার যেহেতু তোমাদের সিলেবাসে বলে দেওয়া আছে, এই মহিলা সশক্তিকরণ বা ক্ষমতায়নের জন্য ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে প্রশ্নগুলো করা হচ্ছে। আমার ধারণা যে আমরা এই যে সেটে যে প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা ঠিকঠাক ভাবে একটু বুঝে নিতে পারো, তাহলে কিন্তু এই ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যা প্রশ্ন আসুন না কেন তোমরা তার উত্তর করতে পারবে। তোমাদের সিলেবাসটাকে ফলো করেই প্রশ্নগুলো মোটামুটি করা হচ্ছে। What are the implications of gender disparities in India? Male membership needs to be encouraged in order to make women's organization free from gender bias. আর ছিল what are the social and economic consequences of abolishing child labor in India? চাইল্ড লেবার বন্ধ করে দেওয়ার ফলে যে সোশ্যাল এবং ইকোনমিক পরিণতি ঘটছে, ফল ঘটছে, সেটা নিয়ে আলোচনা করা। পাবলিক হেলথ সিস্টেম হ্যাজ লিমিটেশন ইন প্রোভাইডিং ইউনিভার্সাল হেলথ কভারেজ। Do you think that the private sector could help in bridging the gap? এই যে আমাদের এখন করোনার আবহ চলছে, এখানে দেখা যাচ্ছে গভর্নমেন্ট হসপিটালগুলো তারা পুরোপুরি আমাদেরকে স্বাস্থ্য পরিষেবা দিতে পারছে, এখানে প্রাইভেট হসপিটালগুলোর সাহায্য নিতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে গ্যাপটা থেকে গেছে, হেলথের পরিকাঠামো আমরা সেভাবে এখনো গড়ে তুলতে পারিনি পাবলিক সেক্টর ওয়েতে। তো এই যে গ্যাপ, এই গ্যাপ পূরণ করার ক্ষেত্রে প্রাইভেট সেক্টর কতখানি হেল্প করতে পারবে সেই প্রশ্নটা ছিল। বাকি গ্রুপ বিতে যে প্রশ্নগুলো ছিল এর আমি ডিটেলস আর যাচ্ছি না। যেমন আগে ছিল এখানে ফুল অ্যাপ্লিকেশন ফর্মগুলো লিখতে হবে, শূন্যস্থান পূরণ করা, তারপর সংক্ষেপে উত্তর লেখা, রাইট ব্রিফলি অ্যাবাউট দ্য ফলোইং 5G টেকনোলজি, SDG, জেন্ডার ইন্ডেক্স, বন্ধন বিকাশ কেন্দ্র, উৎকর্ষ 2022, গ্রিন মাফলার টেকনিক ইত্যাদি। তারপর সংক্ষেপে উত্তর লিখতে হবে, হু আই দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া, এগুলো তোমার প্রশ্ন দেখলেই বইতে পেরে যাবে। তো এবার শেষে 5 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমরা উত্তর ভালো করে করবে, এটা তোমাদের সিলেবাসের মধ্যেই খুব ভালোভাবে এটাকে করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমার স্কিমেটিক ব্যাপারগুলো, গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো, সেই স্কিমগুলো তোমরা নিয়ে আলোচনা পাবে পরের রবিবার। ওকে, থ্যাংক ইউ।